আশা করি ভালো রয়েছিস। বাড়ি থেকে একদম বেরোবি না, পড়াশোনাটা বসে করে যা। সামনেই মাধ্যমিক পরীক্ষা, তোদের তো খুবই অসুবিধা হয়ে গেল স্কুলটা এরকম অফ হয়ে গিয়ে। তো যাই হোক, আমরা চেষ্টা করছি যতটা তোদের সাহায্য করতে পারি। তোদের যা যা অসুবিধা হবে, যেগুলো যা যা প্রবলেম থাকবে আমাকে জানাবি। কোনো অসুবিধা থাকলে সরাসরি আমাকে ফোন করে জানাবি। আমি যতটা পারবো তোদেরকে সে নিয়ে চেষ্টা করব, তোদের সেগুলোকে মিটিয়ে দেবার জন্য। আচ্ছা, আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে বায়ুমণ্ডলের আরেকটি গুরুত্বপূর্ণ উপাদান, সেটা হচ্ছে বায়ুর আর্দ্রতা। এই আর্দ্রতা এবং অধঃক্ষেপণ, আর্দ্রতা এবং অধঃক্ষেপণ হচ্ছে আজকে আমাদের আলোচ্য বিষয়। তাহলে প্রথম আমরা জানি যে আর্দ্রতাটা কি। আর্দ্রতা হচ্ছে নির্দিষ্ট স্থান ও সময়ে নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট আয়তনের বায়ুতে জলীয় বাষ্পের উপস্থিতি হলো আর্দ্রতা। অর্থাৎ বায়ুর মধ্যে যে পরিমাণ জলীয় বাষ্প রয়েছে সেটাই হচ্ছে বায়ুর আর্দ্রতা। এবার আর্দ্রতা প্রকাশ করা হয় কিভাবে? আচ্ছা, আর্দ্রতা প্রকাশ করা হয় তিনটে মাধ্যমে। একটা হচ্ছে নিরপেক্ষ এবং চরম আর্দ্রতা, 2 নম্বর হচ্ছে বিশেষ আর্দ্রতা, আর 3 নম্বর হচ্ছে আপেক্ষিক আর্দ্রতা। এবার প্রথম আমরা যেটা একটা আলোচনা করি সেটা হচ্ছে আর্দ্রতার গুরুত্বগুলো। আর্দ্রতার গুরুত্বগুলো বলতে, আর্দ্রতার উপস্থিতির কারণেই ঘনীভবন ঘটে। আর্দ্রতাটা আছে বলেই না ঘনীভবনটা ঘটছে। 2 নম্বর কি হয়? বিকিরিত শক্তিকে আর্দ্রতা শোষণ করে। খেয়াল করে দেখবি, সারাদিন রোদ থাকবার পর বিকালবেলার দিকে মেঘলা হয়ে গেলে তখন বিকেলটা গরম হয়ে যায়। কারণ আছে, কিন্তু এই জলীয় বাষ্পপূর্ণ আর্দ্র বায়ু কিন্তু কি করে এই শক্তিটাকে ফেরত যেতে দেয় না, ধরে নেয়। তাহলে আর্দ্রতা শোষণ করছে বিকিরিত শক্তিকে। আর কি ঘটনা ঘটে? 3 নম্বর হচ্ছে জলচক্রে আর্দ্রতা গুরুত্বপূর্ণ আছে। যেমন ঘনীভবন, বাষ্পীভবন, অধঃক্ষেপণ, পুরোটাতেই এই গুরুত্বপূর্ণ চক্রটা, যেটা আমাদের বায়ুমণ্ডল, শিলামণ্ডল এবং বায়ুমণ্ডলের মধ্যে চলছে, এই জলচক্রের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। অতিরিক্ত আর্দ্রতা স্যাঁতস্যাঁতে ভাব তৈরি করে জলবায়ুর মধ্যে। আবার কম আর্দ্রতা কি করে? শুষ্ক অবস্থা সৃষ্টি করে, যেটা শীতকালে আমরা দেখতে পারি আর্দ্রতা কম থাকার জন্য বায়ুটা শুষ্ক হয়ে যায়। আবার গ্রীষ্মকালে ঠিক উল্টো ঘটনাটা ঘটে, স্যাঁতস্যাঁতে হয়। অস্বস্তিসূচক মাত্রা নির্ধারণ করতে বা নির্ধারণের জন্য আর্দ্রতার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আচ্ছা, এরপর আমরা যেটা আলোচনা করছি সেটা হচ্ছে আর্দ্রতার যেটা 3টে ভাগ বললাম। একটা হচ্ছে বিশেষ আর্দ্রতা এটা হচ্ছে নিরপেক্ষ বা চরম আর্দ্রতা, 2 নম্বর হচ্ছে বিশেষ আর্দ্রতা, আর 3 নম্বর হচ্ছে আপেক্ষিক আর্দ্রতা। তার প্রথম আমরা যে ভাগটা নিয়ে আজকে আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে নিরপেক্ষ আর্দ্রতা বা চরম আর্দ্রতা। সেটা কি? কোনো নির্দিষ্ট আয়তনের বায়ুতে যে পরিমাণ জলীয় বাষ্প রয়েছে তা হচ্ছে নিরপেক্ষ বা চরম আর্দ্রতা। কিরকম? প্রতি ঘনসেমি বায়ুতে যে পরিমাণ জলীয় বাষ্প আছে তা গ্রামের দ্বারা চরম আর্দ্রতা প্রকাশ করা হয়ে থাকে। যেমন একটা বায়ুর মধ্যে, এখন ধরো এখানে একটা বায়ু রয়েছে, এই বায়ুটার মধ্যে ধরো জলীয় বাষ্প রয়েছে 20 গ্রাম। তাহলে 20 গ্রাম পার ঘনসেমি, এক ঘনসেমি বায়ুর মধ্যে 20 গ্রাম আর্দ্রতা রয়েছে। তো এটা কি বলা হচ্ছে? কি? নিরপেক্ষ আর্দ্রতা বা চরম আর্দ্রতা। এবার বিশেষ আর্দ্রতাটা কি? নির্দিষ্ট ওজনের বায়ুতে যে পরিমাণ জলীয় বাষ্প আছে, একটা নির্দিষ্ট পরিমাণ, সেই বায়ুর মধ্যে যে পরিমাণ জলীয় বাষ্প রয়েছে তাকেই বলছে বিশেষ আর্দ্রতা। এই বিশেষ আর্দ্রতা যেটা হচ্ছে, একে আর্দ্রতার গুণাঙ্ক আবার বলা হয়। কিরকম? প্রতি কেজি বায়ুতে যে পরিমাণ জলীয় বাষ্প রয়েছে তা গ্রামের দ্বারা প্রকাশ করা হচ্ছে। ধরো 1 কেজি বায়ুর মধ্যে 30 গ্রাম জলীয় বাষ্প আছে, এটাই হচ্ছে বায়ুর আর্দ্রতা, যেটা হচ্ছে বিশেষ আর্দ্রতা। এরপর যেটা আমরা আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে আপেক্ষিক আর্দ্রতা কি। আপেক্ষিক আর্দ্রতা হচ্ছে আর্দ্রতা নির্ণয়ের একটি গুরুত্বপূর্ণ পার্ট। কিরকম? নির্দিষ্ট উষ্ণতা, নির্দিষ্ট চাপে, নির্দিষ্ট পরিমাণ বায়ুতে প্রকৃত যে জলীয় বাষ্পের পরিমাণ এবং ওই নির্দিষ্ট উষ্ণতাতেই ওই নির্দিষ্ট পরিমাণ বায়ুর মধ্যে জলীয় বাষ্প ধারণ করবার যে ক্ষমতা, সেটা তারই অনুপাত হলো আপেক্ষিক আর্দ্রতা। এই আপেক্ষিক আর্দ্রতা শতকরায় প্রকাশ করা হয়ে থাকে। কিরকম? তাহলে আমি একটু খাতাতে তোদেরকে দেখানোর চেষ্টা করছি, সেটা একটু খেয়াল কর তোরা। আচ্ছা, খেয়াল কর, দেখ আমি যেটা এতক্ষণ ধরে বললাম, আর্দ্রতা এবং অধঃক্ষেপণ। আর্দ্রতা প্রকাশ করা হয় কটা মাধ্যমে? 3টে মাধ্যমে, নিরপেক্ষ এবং চরম আর্দ্রতা, 2 নম্বর বিশেষ আর্দ্রতা, 3 নম্বর আপেক্ষিক আর্দ্রতা। এবার সূত্রটা দেখ, আমি লিখেছি আপেক্ষিক আর্দ্রতা।
নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট পরিমাণ বায়ুতে জলীয় বাষ্পের মানে যেটা চরম চরম পরিমাণ বাই ওই উষ্ণতায় সম্পৃক্ত করবার জন্য প্রয়োজনীয় জলীয় বাষ্পের পরিমাণ ইন্টু 100, এটা শতকরায় প্রকাশ করা হয়। এরপর একটা উদাহরণের সাহায্যে দেখা যাক কিভাবে করা হয়ে থাকে। উদাহরণের সাহায্যে দেখ, উষ্ণতা নির্দিষ্ট উষ্ণতা কত? 30 ডিগ্রি সেন্টিগ্রেড। নির্দিষ্ট পরিমাণ বায়ুচাপ, নির্দিষ্ট বায়ুর চাপটা কত? বায়ুর চাপটা হচ্ছে 990 মিলিবার নির্দিষ্ট বায়ুর চাপ। এতে জলীয় বাষ্প আছে কত? 20 গ্রাম। অর্থাৎ 30 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা 990 মিলিবার বায়ুর চাপেতে জলীয় বাষ্প আছে 20 গ্রাম, কিন্তু ওই বায়ুতেই জলীয় বাষ্প ধারণ করবার ক্ষমতা আছে 30 গ্রাম। তাহলে আপেক্ষিক আর্দ্রতা কিভাবে বার করব? আপেক্ষিক আর্দ্রতা বার করবো এইভাবে যে 20 গ্রাম বাই 30 গ্রাম, অর্থাৎ নির্দিষ্ট উষ্ণতায় যেটা চরম জলীয় বাষ্প রয়েছে, যে পরিমাণটা চরম পরিমাণটা, বাই সম্পৃক্ত করবার জন্য যে প্রয়োজনীয় জলীয় বাষ্প সম্পৃক্ত করতে পারবে যতটা পরিমাণ জলীয় বাষ্প তত গ্রাম ইন্টু 100, অর্থাৎ 20/30 ইন্টু 100। এটাকে কাটাকুটি করে হচ্ছে 66.67%। এটাকে আমি একবারে পূর্ণ অঙ্কে করলাম, কত হচ্ছে সেটা 67%। এই 67% হচ্ছে এই 30 ডিগ্রি উষ্ণতায় 990 মিলিবার বায়ুচাপে তার আপেক্ষিক আর্দ্রতা। ঠিক আছে, এরপরে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে অধঃক্ষেপণ। আর্দ্রতা হলো এবার অধঃক্ষেপণ। অধঃক্ষেপণটা কি? মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে বায়ুমণ্ডল থেকে যেটা মেঘ থেকে জলীয় বাষ্প ঘনীভবনের মাধ্যমে কঠিন তরল অবস্থায় যখন ভূপৃষ্ঠে নেমে আসে সেটাই হলো অধঃক্ষেপণ। কিভাবে আসে? বৃষ্টি হিসাবে আসে, তুষারপাত হিসাবে আসে, শিলাবৃষ্টি হিসাবে আসে, স্লেট হিসাবে আসে, এগুলো সবই হচ্ছে অধঃক্ষেপণ। তাহলে অধঃক্ষেপণের সিংহভাগ অংশ জুড়ে, একটা বড় অংশ জুড়ে অধঃক্ষেপণের হচ্ছে বৃষ্টিপাত আছে। এছাড়া এবার বৃষ্টিপাত হচ্ছে একটা মানে অধঃক্ষেপণের সব থেকে বড় অংশ। শিশির, কুয়াশা, এগুলো তুহিন, এগুলো কিন্তু অধঃক্ষেপণের ভাগ নয়। এবার প্রথম আসি আমরা বৃষ্টিপাত কাকে বলে। বৃষ্টিপাত আমরা সবাই জানি, প্রতিনিয়ত আমরা বৃষ্টিপাতের সঙ্গে পরিচিত। কি? ঊর্ধ্বাকাশে জলীয় বাষ্পপূর্ণ ঘনীভূত হয়ে, জলীয় বাষ্প যখন ঘনীভূত হয়ে যায় সূর্যতাপে, সমুদ্র, হ্রদ, নদী, নালা থেকে জল যখন বাষ্পীভূত হয়ে যায় এবং ঊর্ধ্বাকাশে উঠে যায়, এই ঘনীভূত হয়ে যে মেঘ সৃষ্টি করে, সেই মেঘ থেকে তরল জলকণা, তার পরিমাণটা হচ্ছে 0.5 মিলিমিটার এই ব্যাসের, এর থেকে বেশি হবে, তখন পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির টানে ওই যে জলীয় বাষ্পটার ব্যাসটা 0.5 মিলিমিটারের বেশি, তখন সে বাতাসের মধ্যে আর ভেসে থাকতে পারছে না। তখন মাধ্যাকর্ষণ শক্তির টানে ভূপৃষ্ঠে নেমে আসে, তাকেই বলে বৃষ্টিপাত। তাহলে বৃষ্টিপাতটা কিরকম? সূর্যের তাপে যখন জল বাষ্পীভূত হয়ে ঊর্ধ্বাকাশে উঠে যাচ্ছে এবং ক্রমশ তা ত্যাগ করার পর ঘনীভূত হয়ে ওই ঘনীভূত হবার পর ওই জলীয় বাষ্পর কণা যখন 0.5 মিলিমিটারের বেশি হয়ে যায়, তখন পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির টানে সে নিচে নেমে আসে ভূপৃষ্ঠে। তখন পৃথিবী কিন্তু সেটা বায়ুমণ্ডলে ভেসে বেড়াতে পারে না। একেই বলা হয় বৃষ্টিপাত। এরপর আসি, আমরা দেখেছি গুড়ি বৃষ্টি, খুব ক্ষুদ্র ছোট ছোট বৃষ্টিপাত হয়। সেগুলো কি? মেঘ থেকে অতি সূক্ষ্ম জলকণা, যার ব্যাসটা 0.5 মিলিমিটারের কম থাকে, সেই অবস্থায় যখন ভূপৃষ্ঠে নেমে আসে তখন তাকে গুড়ি বৃষ্টি, আমরা আঞ্চলিকভাবে এটাকে ইলশে গুড়ি বৃষ্টিও বলে থাকি। এরপরে হচ্ছে তুষারপাত। তুষারপাত কি হয়ে থাকে? বায়ুমণ্ডলের উষ্ণতা যখন হিমাঙ্কের নিচে নেমে যায়, অর্থাৎ 0 ডিগ্রির নিচে বায়ুমণ্ডলের উষ্ণতা হয়ে যায় 0 ডিগ্রির নিচে, তখন কি হয়ে যায়? ওই যে জলীয় বাষ্পগুলো, যে মেঘ থেকে অতি সূক্ষ্ম বরফ কণায় সৃষ্টি হয়। এই বরফ কণা মানে ওই জলীয় বাষ্পগুলো জমে গিয়ে হিমাঙ্কের নিচে নেমে গেলে ওগুলো জল রূপে থাকে না, তখন সেটা কি হয়ে যায়? বরফ কণায় পরিণত হয়ে যায়। ভূপৃষ্ঠে তখন কি হয়? বরফ কণা রূপে ভূপৃষ্ঠে নেমে আসে, তখন তাকে বলা হয় তুষারপাত। এটা সাধারণত শীত প্রধান দেশে, উচ্চ পার্বত্য অঞ্চলে এই ধরনের তুষারপাত হয়ে থাকে।
স্লিট। স্লিটটা কি হয়ে থাকে? বৃষ্টির কণা শীতল বায়ুস্তর ভেদ করে আসার সময় যখন ছোট ছোট বরফ কণা আকারে ভূপৃষ্ঠে পড়ে, বৃষ্টির কণাটা পড়ছে বৃষ্টি আকারে, কিন্তু ভূপৃষ্ঠটা বায়ুমণ্ডলটা এত ঠান্ডা হয়ে যায় যে ওই অংশের সময় আসে যখন, তখন বরফ কণায় পরিণত হয়ে ভূপৃষ্ঠে যখন পড়ে তখন তাকে স্লিট বলে। স্লিটে যেটা আরেকটা ঘটনা ঘটে, স্লিটে যেটা হয় সেটা বৃষ্টিপাতও হতে পারে বরফপাতের সঙ্গে সঙ্গে। এরপরে হচ্ছে শিলাবৃষ্টি। সেটা কি? বৃষ্টির সাথে সাথে বড় বড় বরফ কণা শিলার আকারে যখন ঝরে পড়ে তখন তাকে বলে শিলাবৃষ্টি। ঠিক আছে, এরকম কয়েকটি বৃষ্টিপাতের বা অধঃক্ষেপণের ভাগ রয়েছে। আমাদের আলোচনা বা পাঠ্য বিষয়ে যেটা রয়েছে সেটা হচ্ছে বৃষ্টিপাত। বৃষ্টিপাত কি? ঊর্ধ্বাকাশ থেকে জলীয় বাষ্প ঘনীভবনের মাধ্যমে তরল আকারে ভূপৃষ্ঠে নেমে আসাই হচ্ছে বৃষ্টিপাত। এবার অধঃক্ষেপণের সিংহ অংশ জুড়ে বৃষ্টিপাত আছে। আমরা একটা আগে বললাম একটা বড় অধঃক্ষেপণের সব থেকে ম্যাক্সিমাম সব জায়গায় বৃষ্টিপাতটা হয়ে থাকে, একটা বড় অংশ বৃষ্টিপাতের ভাগ। আমরা যেটা আলোচনা করবো এবার বৃষ্টিপাতের শ্রেণীবিভাগ। এটা একটু ছকের সাহায্যে একটা ছবি, একটা ছবি এঁকেছি, ছবি আঁকার সাহায্যে আমরা দেখে নিই, একটু খেয়াল করতোরা। দেখ, একটা ছকের সাহায্যে আমি বৃষ্টিপাতের শ্রেণীবিভাগটা দেখিয়েছি। আমরা বললাম একটু আগে যে বৃষ্টিপাত বিভিন্ন ধরনের অধঃক্ষেপণগুলো আমরা করলাম। বৃষ্টিপাতের শ্রেণীবিভাগ, বৃষ্টিপাতকে 3 ধরনের ভাগ করা হয়ে থাকে। এক হচ্ছে পরিচালন বৃষ্টিপাত, 2 হচ্ছে শৈলক্ষেপ বৃষ্টিপাত, 3 হচ্ছে ঘূর্ণ বৃষ্টি। ঘূর্ণ বৃষ্টি হচ্ছে ক্রান্তীয় ঘূর্ণপাতের বৃষ্টিপাত আর নাতিশীতোষ্ণ ঘূর্ণ বৃষ্টি। এই 3টে ধরনের হচ্ছে বৃষ্টিপাত। প্রথম আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে পরিচালন বৃষ্টিপাত। পরিচালন বৃষ্টিপাত সাধারণত কোন অঞ্চলে হয়ে থাকে? নিরক্ষীয় অঞ্চলে এবং মধ্য অক্ষাংশীয় অঞ্চলের গ্রীষ্মকালে হয়ে থাকে। কি হয়ে থাকে? সারাদিন প্রচন্ড উত্তাপের কারণে ওই অঞ্চল করে কি হয়ে যায়? প্রচন্ড উষ্ণ হয়ে যায় এবং উষ্ণ হয়ে উষ্ণ বাতাস আস্তে আস্তে উপরের দিকে উঠে যেতে থাকে। উপরের দিকে উঠে যাওয়ার পর উষ্ণ বাতাস, জলীয় বাষ্পপূর্ণ বাতাস উপরে উঠে গিয়ে লিনতাপ ত্যাগ করে আরো উপরে উঠে যায় এবং কিউমুলো নিম্বাস মেঘের সৃষ্টি করে। এরপরে এই অঞ্চলে যখন মেঘ ঘনীভূত হয়ে যায়, ঘনীভূত হওয়ার পর এই অঞ্চলে প্রবল বৃষ্টিপাত ঘটায়। এই বজ্র বিদ্যুৎ সহ এই অঞ্চল, ওই অঞ্চলে দিয়ে যেখান থেকে বায়ু উষ্ণ হয়ে উপরে দিকে উঠে গেল সেই অঞ্চলেই বৃষ্টিপাত ঘটলো। এইভাবে তাপের যে সঞ্চালনটা ঘটছে, ঘটার মাধ্যম দিয়ে যে বৃষ্টিপাতটা হচ্ছে একেই বলছে পরিচালন বৃষ্টিপাত। এর পরবর্তী বৃষ্টিপাত হচ্ছে শৈলক্ষেপ বৃষ্টিপাত। সাধারণত সমুদ্র তীরবর্তী অঞ্চলে যেখানে উচ্চভূমি থাকে বা পাহাড় থাকে সেই অঞ্চলে হয়ে থাকে। জলীয় বাষ্পপূর্ণ উষ্ণ বাতাস যখন সমুদ্র থেকে বা জলভাগ থেকে স্থলভাগের দিকে প্রবাহিত হতে থাকে এবং তার যাত্রা পথে বা প্রবাহ পথে কোনো পর্বত থাকলে পর্বতকে সমকোণে যখন ধাক্কা খাচ্ছে, ধাক্কা খাওয়ার পর পর্বতের প্রতিবাদ ঢাল দিয়ে আস্তে আস্তে উপরের দিকে উঠতে থাকে। উপরের দিকে উঠতে থাকে ও উচ্চ পার্বত্য অঞ্চলগুলোর ক্ষেত্রে কি হয়? এখানে উপরে পর্বতের উপরের দিকে তুষার থাকে। আবার যত উপরের দিকে উঠতে থাকে টেম্পারেচার কমতে থাকে এবং এই অঞ্চলে মেঘের সঞ্চার ঘটে। ওই উষ্ণ বাতাস মেঘের সঞ্চার ঘটিয়ে কি করে? পর্বতের প্রতিবাদ ঢালে বৃষ্টিপাত ঘটায়। বৃষ্টিপাত ঘটানোর পর এই উষ্ণ বায়ুতে আর জলীয় বাষ্প থাকে না। জলীয় বাষ্পহীন বাতাস তখন শীতল হয়ে আস্তে আস্তে পর্বতের অনুবাদ ঢাল দিয়ে ক্রমশ নিচের দিকে নেমতে থাকে এবং সেই বায়ু শীতল এবং শুষ্ক হয়ে যায়, যার জন্য পর্বতের প্রতিবাদ ঢালে উষ্ণ বাতাসের ফলে যে বৃষ্টিপাতটা হচ্ছে তাকে শৈলক্ষেপ বৃষ্টিপাত বলে। নামটাতে দেখো শৈল প্লাস উৎক্ষেপ থেকে এসছে শৈলক্ষেপ বৃষ্টিপাত, অর্থাৎ পর্বতে যে বৃষ্টিপাতের উৎক্ষেপ হয় এবং অনুবাদ বিপরীত ঢাল, যেটা অনুবাদ ঢাল, সেটা বৃষ্টির ছায় অঞ্চলে পরিণত হয়ে যায়। ভারতের ঠিক এইরকমই বৃষ্টিপাত হয়ে থাকে পশ্চিমঘাট পর্বতমালা, পূর্বঘাট পর্বতমালা এবং মৌসিনরাম এবং চেরাপুঞ্জি অঞ্চলে। খেয়াল করে দেখো, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু দুটো শাখায়, একটা আরব সাগরীয় শাখা আর বঙ্গোপসাগরীয় শাখায় ভারতের মধ্যে প্রবেশ করে। পশ্চিমঘাট পর্বতমালাতে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আরব সাগরীয় শাখা প্রবল এখানে এসে ধাক্কা খায়। ধাক্কা খাওয়ার ফলে পশ্চিম উপকূলে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত ঘটায় এবং পশ্চিমঘাট পর্বতমালার পূর্ব দিকে দাক্ষিণাত্যের মাধ্যমে বৃষ্টির ছায় অঞ্চলে পরিণত হয়। ঠিক একইভাবে বঙ্গোপসাগরীয় শাখা এখানে গারো খাসি জয়ন্তিয়া পাহাড়ে ভারতের পূর্ব অংশে গারো খাসি জয়ন্তিয়া পর্বতের ধাক্কা খেয়ে মৌসিনরাম, যেটা পৃথিবীর সব থেকে বৃষ্টিবহুল অঞ্চলে পরিণত হয়েছে এবং ঠিক পর্বতের উল্টো দিকে শিলং শহরটি বৃষ্টির ছায় অঞ্চলে পরিণত হয়েছে। এর পরবর্তী বৃষ্টি হচ্ছে ঘূর্ণবাত। ঘূর্ণবাতের ফলে যে বৃষ্টিপাতটা হয়ে থাকে তাকে ঘূর্ণ বৃষ্টি বলে। ক্রান্তীয় অঞ্চলে যে ঘূর্ণপাতের ফলে যে বৃষ্টিপাত হয় ক্রান্তীয় ঘূর্ণপাত এবং নাতিশীতোষ্ণ অঞ্চলে যে ঘূর্ণপাতের ফলে বৃষ্টিপাত হয় তাকে নাতিশীতোষ্ণ ঘূর্ণপাত বলছে। ক্রান্তীয় ঘূর্ণবাত নিম্নচাপযুক্ত অঞ্চলে যখন প্রচন্ড পরিমাণে বাতাস উষ্ণ হয়ে যায় এবং কুণ্ডলী আকারে বাতাস ওপরের দিকে উঠতে থাকে তখন চারপাশ থেকে শীতল
বাতাস কি করে ওই স্থানটাকে দখল করবার জন্য ছুটে আসে। উষ্ণ বাতাস ওপর দিকে উঠে যাওয়ার ফলে ওই অঞ্চলে ঘনীভূত মেঘের সঞ্চার ঘটায় এবং এই অঞ্চলে বৃষ্টিপাত ঘটে এবং এই বৃষ্টিপাত প্রচন্ড ঝড় বৃষ্টি নিয়ে বৃষ্টিপাত হতে থাকে। যেহেতু এই নিম্নচাপের কেন্দ্রেতে চাপের পরিমাণ খুব কি হয়ে যায়, কমে যায়, চারপাশ থেকে বাতাস কুণ্ডলী আকারে এসে এখানে যে বৃষ্টিপাতটা ঘটছে সেই বৃষ্টিপাতটাকেই বলছে ক্রান্তীয় ঘূর্ণবাদ। এখানে ঝড় বৃষ্টির সম্ভাবনা হয়ে থাকে এবং প্রবল আকার ধারণ করে সেটা। নাতিশীতোষ্ণ ঘূর্ণবাদ দুটো বিপরীতধর্মী বাতাসের মিলনের ফলে এই অঞ্চলে বৃষ্টিপাত ঘটে। তার ফলে একটি সীমান্ত অক্লুশন সীমান্ত সৃষ্টি হয়। এই সীমান্তে সৃষ্টি হয় উষ্ণ বাতাস এবং শীতল বাতাসের মিলনের মাধ্যম দিয়ে সীমান্ত হয় এবং এখানে যে মেঘের সঞ্চার করে যে বৃষ্টিপাতটা ঘটে থাকে সেই বৃষ্টিপাতকে বলা হয় নাতিশীতোষ্ণ বৃষ্টিপাত। এই বৃষ্টিপাত খুব অনেক দিন ব্যাপী বা দীর্ঘস্থায়ী হয়, কিন্তু এর পরিমাণ বা ঝড় বৃষ্টি হয় না, ঝিরঝিরে বৃষ্টি বা তুলনামূলকভাবে কম মানে শক্তিশালী বৃষ্টি হয়ে থাকে। এই অঞ্চলের বৃষ্টিপাতকে বলা হয় ঘূর্ণবাদ বৃষ্টিপাত। তাহলে আমরা আজকে যেটা পড়লাম সেটা হচ্ছে বায়ুর আর্দ্রতা এবং অধঃক্ষেপণের বিভিন্ন ভাগগুলো। অধঃক্ষেপণের শ্রেণী বিভাগটা করবে, প্রত্যেকটা আলাদা আলাদা করে টিকার আকারে করবে। এই আজ পর্যন্ত।